কোশ্চেন নাম্বার 7 বা অ্যাসার্টেন ইউজ অফ দ্য সেন্সাস হাউস, এটার ক্ষেত্রে কোন অপশনটা কখন দেবেন এটা নিয়ে যদি আপনার বিন্দুমাত্র কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন। কোন ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে কোন অপশন চুজ করতে হবে সেটা তো এই ভিডিওতে বলবোই, তবে মেইনলি যেটা ফোকাস করব সেটা হলো যে আপনি হয়তো এমন একটা পরিস্থিতিতে রয়েছেন যেখানে বুঝতে পারছেন না যে কোন অপশনটা দেবেন, তো ওই জায়গাটা আজকে আমি আপনাকে ক্লিয়ার করে দেবো। দেখুন, কোন অপশনের ক্ষেত্রে কি কি স্ট্রাকচার হতে পারে তার একটা ওভারঅল নোট আমি এখানে তৈরি করেছি, আপনারা চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি তবু একবার বলে দিই, প্রথম যে একটা বা দুটো অপশন আছে অর্থাৎ রেসিডেন্স, তার সাথে রেসিডেন্স কাম আদার ইউজ, এই দুটো অপশন সম্পর্কে আমি একটু পরে আসছি। বাকি যে অপশনগুলো আছে, যেমন 3 নম্বর অপশনেই রয়েছে যে শপ বা অফিস, এই শপের ভেতর আপনার যে কোনো ধরনের দোকান চলে আসে, মুদিখানার দোকান, মাছ মাংসের দোকান, ডিমের দোকান, সবজির দোকান, ফলের দোকান, সোনা গয়নার দোকান, পাইকারি বা খুচরো যে কোনো ধরনের দোকান, এই সব ক্যাটাগরির ভেতর আসে। এর পাশাপাশি আরো বিভিন্ন জিনিসপত্র আসে, যেমন কোনো রেস্টুরেন্ট বা ধাবা বা রাস্তার পাশে যে ছোটখাটো হোটেলগুলো হয়, ভাতের হোটেল, রুটির হোটেল যেগুলো হয়, চায়ের দোকান হয়, সেই সমস্ত কিছু কিন্তু ওই সব ক্যাটাগরির আন্ডারে আসে। এবার ওই হোটেল বা রেস্টুরেন্ট বা ধাবার ক্ষেত্রে একটা ছোট্ট এক্সেপশন আছে, সেটা আমি পরে আসছি, যে ওই ধাবাতে যদি কোনো ফ্যামিলি থাকে বা কর্মীরা যদি ওখানে থেকেই যায়, তো সেই কন্ডিশনটা আমি একটু পরে আসছি। আমি ধরেই নিলাম যে কোনো রেস্টুরেন্ট, ধাবা বা হোটেলে কেউ নাইট স্টে করে না, মানে কেউ পার্মানেন্টলি থাকে না, ওটা শুধুমাত্র সারাদিনে বা রাতে কাজের জন্য ব্যবহার হয়। এইভাবে একটা হোটেল, রেস্টুরেন্ট বা ক্যাফে রয়েছে, এই সবগুলোই তাহলে ওই সব ক্যাটাগরির আন্ডারে আসবে। এরপর আমরা দেখেছি যে আমাদের পাড়াতে বিভিন্ন জায়গাতে যে সাইবার ক্যাফে গুলো হয়, যেখানে অনলাইনের কাজবাজগুলো হয়, বা ওই সিএসপি যেগুলো হয়, অর্থাৎ ব্যাংকের যে কনজিউমার সার্ভিস পয়েন্ট যেগুলো, সেইগুলো সবই কিন্তু ওই শপের ভেতর আসে। সরি, কনজিউমার সার্ভিস পয়েন্ট না, কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি যেটাকে বলা হয়, তো ওইটা গেল। এরপর ওষুধের দোকানটাকে আমরা শপের ক্যাটাগরিতে ফেলি, তবে ওষুধের দোকানে ছোট্ট একটা এক্সেপশন আছে, সেটা হসপিটাল যখন আসবো তখন আমি বলে দিচ্ছি। তো শপের এই ব্যাপারটা গেল। এরপর অফিস, অফিস বলতে কোন স্ট্রাকচার গুলোকে বোঝানো হচ্ছে, সমস্ত সরকারি বা বেসরকারি যত অফিস আছে সবগুলোকে কিন্তু ওই অফিস ক্যাটাগরির ভেতর ফেলা হয়। এর পাশাপাশি ওই যে বিভিন্ন দপ্তর রয়েছে, যেমন বিকাশ ভবন, স্বাস্থ্য ভবন, কারিগরি ভবন, এই সবগুলোও কিন্তু ওই অফিস ক্যাটাগরির ভেতরেই আসে। এর পাশাপাশি ব্যাংক, এলআইসি, পোস্ট অফিস, কোঅপারেটিভ সোসাইটির কোনো অফিস বা কোঅপারেটিভ ব্যাংক বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ফাইন্যান্সিয়াল ব্যাংক, এই সমস্ত কিছুই কিন্তু ওই অফিস ক্যাটাগরির ভেতর আসে। এর পাশাপাশি থানা, কোর্ট, জেল, ফায়ার স্টেশন, এইগুলো সবই ওই অফিস ক্যাটাগরির ভেতর আসে। এরপর ওই যে বিভিন্ন নেতাদের যে পার্টি অফিসগুলো হয়, এই পার্টি অফিসে কিন্তু ওই অফিস ক্যাটাগরির ভেতর আসবে। এরপর কোর্টের আশেপাশে যে বিভিন্ন ল চেম্বার বা বা ওই মোহরিদের যে চেম্বার গুলো হয়, সেই সবগুলোই কিন্তু ওই অফিস ক্যাটাগরির ভেতর আসে। বিভিন্ন যে ট্রাভেল এজেন্সির ছোট ছোট অফিস হয়, সেই সমস্ত অফিস কিন্তু ওই অফিস ক্যাটাগরির ভেতর আসবে। শুধুমাত্র কোর্টের আশেপাশে না, অন্য যে কোনো জায়গায় কোনো উকিলের যদি কোনো চেম্বার থাকে, সেটা ওই অফিস ক্যাটাগরির ভেতর আসবে। তো সব আর অফিসের ভেতর এইগুলো আসে। এরপরে 4 নম্বর অপশানে ছিল স্কুল বা কলেজ। এই স্কুল কলেজের ভেতর সমস্ত সরকারি বেসরকারি স্কুল বা কলেজ যত আছে, সরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে একাডেমিক কাজকর্ম হয়, সেই সমস্তগুলোকে স্কুল বা কলেজের ভেতর ফেলা হয়। এবার দেখুন, এই ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা ছোট্ট এক্সেপশন আছে। যেমন একটা ধরুন পুরো এরিয়া রয়েছে, এই পুরো এরিয়ার ভেতরে একটা ইউনিভার্সিটি রয়েছে। ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসে একদিকে একটা বিল্ডিং এ একাডেমিক অর্থাৎ পড়াশোনার কাজকর্ম হয়, আর আরেকটা বিল্ডিং এ হয়তো ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম হয়। তাহলে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজকর্ম হয় সেটাকে অফিস বলে ধরা হবে, আর যেখানে একাডেমিক কাজকর্ম হয় অর্থাৎ পড়াশোনার কাজ হয়, সেটাকে স্কুল বা কলেজের ভেতর ফেলা হবে। এরপর এই যে বিভিন্ন কোচিং সেন্টার গুলো হয়, কোচিং সেন্টার, ট্রেনিং সেন্টার, কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই সমস্ত কিছুই ওই স্কুল কলেজ ক্যাটাগরির ভেতর আসে। এরপরে রয়েছে হোটেল বা লজ, এই টাইপের যে অপশনটা আছে। হোটেল বা লজ বলতে অপশানে এখানে সেইগুলোকে সিলেক্ট করতে হবে যেখানে মোটামুটি লোকজন এসে স্টে করতে পারে কিছু সময়ের জন্য। যে জায়গাতে লোকজন এসে স্টে করে, টেম্পোরারি কিছু সময়ের জন্য থাকে,
সেই জায়গাগুলোকে ওই হোটেল বা লজ ক্যাটাগরির ভেতর ধরা হবে। তো এইগুলো হলো যে বিভিন্ন টুরিস্ট প্লেসে যে হোটেলগুলো থাকে সেইগুলো হবে, এর পাশাপাশি গেস্ট হাউস হবে, এর পাশাপাশি প্রাইভেট যে সমস্ত ভিলা বুক করা হয় বিভিন্ন অকেশনের জন্য, তো সেইগুলোও কিন্তু ওই হোটেল বা লজ টাইপের ক্যাটাগরির ভেতর আসবে। এরপর 6 নম্বরে রয়েছে হসপিটাল। এই হসপিটালের ক্ষেত্রেও ব্যাপারটা ওই খানিকটা একই রকম, সমস্ত সরকারি বেসরকারি হসপিটাল সমস্ত কিছু ওই হসপিটাল ক্যাটাগরিতে আসবে। এই যে বিভিন্ন নার্সিং হোম গুলো হয়, ছোট বড় সমস্ত ধরনের নার্সিং হোম ওই হসপিটাল ক্যাটাগরির ভেতরে আসবে। এর পাশাপাশি ওষুধের দোকান, ওষুধের দোকানটাও বা ফার্মেসি ওই হসপিটাল ক্যাটাগরির ভেতর আসবে। এবার ওই ওষুধের দোকানটার ব্যাপারে বলি। দেখুন, ওষুধের দোকান দুই রকমের হয়। এক, যেখানে শুধুমাত্র ওষুধ পাওয়া যায়, ওষুধ ছাড়া অন্য কোনো অ্যাক্সেসরিজ পাওয়া যায় না। আর আরেক ধরনের ওষুধের দোকান হয় যেখানে ওষুধ তো পাওয়াই যায়, তার সাথে সাথে বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ পাওয়া যায়, ডাক্তারি বা মেডিকেল রিলেটেড বিভিন্ন অ্যাক্সেসরিজ পাওয়া যায়। তো যেখানে সমস্ত কিছুই পাওয়া যায় সেটাকে আমরা এই শপের ভেতর ধরি, আর যেখানে শুধুমাত্র ওষুধ পাওয়া যায় সেইটাকে হসপিটালের ভেতর ধরা হবে। এরপর যে ডাক্তারদের চেম্বার গুলো হয়, ডাক্তারদের চেম্বার বা ডেন্টাল ক্লিনিক বা অন্যান্য যে সমস্ত ডাক্তারি রিলেটেড চেম্বার বা অফিস রয়েছে যেখানে রোগী দেখা হয়, সেই জায়গাগুলোকে ওই হসপিটাল ক্যাটাগরির ভেতর রাখা হবে। এর পাশাপাশি যেখানে বিভিন্ন রকম টেস্ট হয়, মানে ডায়াগনস্টিক সেন্টার, এই ডায়াগনস্টিক সেন্টার গুলোকেও ওই হসপিটাল ক্যাটাগরির ভেতর রাখা হবে। এবার এই ডায়াগনস্টিক সেন্টারে মোটামুটি সমস্ত ধরনের টেস্ট হয়। এর পাশাপাশি কিছু স্পেশাল টাইপের সেন্টার থাকে যেখানে শুধুমাত্র কিছু স্পেসিফিক টেস্ট গুলো হয়, যেগুলোকে প্যাথোলজি ল্যাব বলা হয়। তো সেগুলোকেও ওই হসপিটাল ক্যাটাগরির ভেতর ফেলা হবে। তো হসপিটালের ভেতরে নর্মালি এইগুলো আছে। এরপর 7 নম্বরে রয়েছে ফ্যাক্টরি বা ওয়ার্কশপ বা ওয়ার্কশেড। এই ক্যাটাগরিতে নর্মালি সেইগুলোকে বলা হয় যেখানে কোনো না কোনো কিছুর প্রোডাকশন হয়। এবার এই প্রোডাকশন দুই টাইপের হয়, এক হলো গুডস এর প্রোডাকশন আর হলো সার্ভিসের প্রোডাকশন। গুডস বলতে যে কোনো কিছু যাকে আমরা ফিজিক্যালি দেখতে পারি বা ফিল করতে পারি সেইগুলোকে বলা হয় গুডস। যেমন বই, খাতা, পেন, পেন্সিল, মেটাল, ফার্নিচার, স্ট্রাকচার, যা খুশি ম্যানুফ্যাকচারিং হতে পারে। তো সেই ম্যানুফ্যাকচারিং যে ইউনিটে বা যে প্ল্যান্টে হয় সেগুলোকে আমরা এই ফ্যাক্টরি, ওয়ার্কশপ বা ওয়ার্কশেডের ভেতর ধরি। এবার কিছু জিনিসের প্রোডাকশন সার্ভিসের প্রোডাকশন হয়। যেমন আমি এই যে আপনাকে একটা ভিডিওর মাধ্যমে তথ্য দিচ্ছি, এটা কিন্তু এক টাইপের সার্ভিস। তো আমার এখানে কিন্তু প্রোডাকশন হচ্ছে, সেই দিক থেকে আমার এই স্টুডিওটা কিন্তু একটা প্রোডাকশন সেন্টার। ফলে এই ধরনের প্রোডাকশন সেন্টার কোথায় আসবে? এই ধরনের প্রোডাকশন সেন্টার কিন্তু এই ফ্যাক্টরি বা ওয়ার্কশপ বা ওয়ার্কশেডে আসবে না। এবার এই ধরনের প্রোডাকশন প্ল্যান্ট গুলোকে কার আন্ডারে রাখা হবে এ নিয়ে কিন্তু স্পেসিফিক কোনো নির্দেশিকা নেই। এটাকে আপনাকে দেখে বুঝতে হবে যে আপনি এর ভেতর কোন ক্যাটাগরিতে ফেলবেন। দেখুন, এই ভিডিওটা বা আমার এই যে প্রোডাকশন, এটা কোনো না কোনো শিক্ষামূলক পোস্ট বা শিক্ষামূলক ভিডিও, তো যেখানে এডুকেশনের ব্যাপার আসবে বা যেখানে টিচিং লার্নিং এর ব্যাপার আসবে সেটাকে আমরা এই স্কুল কলেজের আন্ডারে দিয়ে দিতে পারি। এবার দেখুন, আমি আপনাকে একটা সিচুয়েশন বলি। ওই যে আইটি সেন্টার গুলো আছে, অর্থাৎ আইটি হাব, যেমন আমি যদি টিসিএস এর কথা বলি, যে টাটা কনসালটেন্সি সার্ভিস, বা উইপ্রোর কথা বলি, এইগুলোতে কিন্তু সফটওয়্যারের প্রোডাকশন হয়। দেখুন, এখানে প্রোডাকশন হলেও এটার মেইন ক্যাটাগরি ওই অফিসের ভেতরে আসে। তো সার্ভিস, কোন জিনিসের কি সার্ভিসের প্রোডাকশন হচ্ছে সেটা আপনাকে দেখে বুঝতে হবে। তো ওয়ার্কশপ, ওয়ার্কশেড, এই ব্যাপারটা গেল। এরপরে আছে প্লেস অফ ওয়ার্শিপ, অর্থাৎ যেখানে ধার্মিক বিষয়বস্তু হয়, কোনো মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, মঠ, এই সমস্ত জায়গা যেখানে উপাসনার জায়গা, সেই জায়গাগুলোকে আমরা প্লেস অফ ওয়ার্শিপের ভেতর ধরবো। আচ্ছা, এই ফ্যাক্টরির ভেতর আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। আমাদের আশেপাশে আমরা বিভিন্ন জায়গাতেই দেখেছি যে জলের প্ল্যান্ট, অর্থাৎ আমরা গিয়ে জল কিনে নিয়ে আসি সেখান থেকে খাবার জন্য, অথবা আমি অর্ডার দিলে কেউ আমাকে জল একটা দিয়ে যায়, ওই 20 লিটারের যে জলের ড্রাম আছে ওই ড্রাম দিয়ে যায়। তো ওই জলের যেখানে প্রোডাকশন হয় সেগুলোকে বলা হয় মিনারেল ওয়াটার প্ল্যান্ট। তো ওই মিনারেল ওয়াটার প্ল্যান্টটাও কিন্তু ওই ফ্যাক্টরি, ওয়ার্কশপ বা ওয়ার্কশেডের ভেতরে আসবে। তো 7 গেল, 8 গেল। এরপরে হচ্ছে 9 নম্বর। 9 নম্বরটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি যদি কিছুই বুঝতে না পারেন যে এর ভেতর কোনটা কি হবে, তাহলে সেটাকে এই আদার নন রেসিডেন্সিয়াল ইউজের ভেতর ফেলে দেবেন। কি আছে এগুলোর ভেতরে? এর ভেতরে আমাদের অন্যান্য যে সমস্ত জিনিসপত্র আছে, যেমন জিম, কোনো ক্লাব, কোনো কমিউনিটি হল, কোনো অ্যাসেম্বলি হল, সিনেমা, থিয়েটার, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, মিউজিয়াম, গ্যারেজ, গোডাউন, পেট্রোল পাম্প, ইলেকট্রিক সাবস্টেশন, এইগুলো। আর দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এই আদার নন রেসিডেন্সিয়াল ইউজের ভেতর আসে, সেটা হলো
অঙ্গনওয়াড়ি স্কুল যেগুলো হয়, এই অঙ্গনওয়াড়ি স্কুল নিয়ে একটু কনফিউশন থাকলেও থাকতে পারে। অঙ্গনওয়াড়ি স্কুল যেখানে শুধুমাত্র পড়াশুনোর কাজ হয়, সেই জায়গাগুলোকে আমি স্কুল কলেজের ভেতর ফেলতে পারি। আর যে অঙ্গনওয়াড়িতে বাচ্চাদের শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজও হয়, সেটাকে আমি এই আদার্স নন রেসিডেন্সিয়াল ইউজের ভেতর রাখতে পারি। এরপর আরো বিভিন্ন জায়গাগুলো আছে যেখানে দেখবেন ওই বিভিন্ন ধার্মিক গুরুরা মানুষের সমস্যার সমাধান করেন বা বিভিন্ন উপদেশ দেন, ওই সমস্ত জায়গাগুলোকে আমরা নন রেসিডেন্সিয়াল ইউজের ভেতর রাখবো। তো এইরকম বিভিন্ন ধরনের স্ট্রাকচারকে আমরা বিভিন্ন অপশনের ভেতর ফেলে দিতে পারি। এইবার কিছু কিছু সিচুয়েশন আসবে যেখানে আপনার কনফিউশন তৈরি হতে পারে। ব্যাপারটা হলো যে এই সমস্ত স্ট্রাকচারগুলো যদি আলাদা কোথাও কোনো একটা বিল্ডিং এ থাকে, সেক্ষেত্রে এইগুলো আলাদা আলাদা বিল্ডিং নাম্বার, আলাদা সেন্সাস হাউস নাম্বার দিয়ে আমি এন্ট্রি করে দেবো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা এসে দাঁড়াবে যে এই সমস্ত স্ট্রাকচারের সাথে যদি ওই বিল্ডিং এই কোনো একটা রেসিডেন্ট ফ্যামিলি থেকে যায়, সেক্ষেত্রে কিভাবে কি করব? সেটাকে রেসিডেন্ট আলাদা দেব, এগুলোকে আলাদা দেব, নাকি রেসিডেন্ট কাম আদার ইউজের সাথে এই স্ট্রাকচারগুলোকে দেব? এইখানেই সব থেকে বেশি কনফিউশন তৈরি হচ্ছে বলে আমার মনে হয়। যেমন আমি একটা সিচুয়েশন বলি, ধরুন একটা রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্টে সারাদিন নর্মালি বেচে কেনা হয়, কিন্তু রাত্রে এই রেস্টুরেন্টে যে সমস্ত কর্মচারীরা থাকে বা কর্মীরা থাকে, তারা এই রেস্টুরেন্টেই ঘুমিয়ে যায়, মানে তারা এই রেস্টুরেন্টটাকেই নিজেদের থাকার জায়গা বলেই ব্যবহার করে। তাহলে এবার এই রেস্টুরেন্টটাকে আমি কোন ক্যাটাগরিতে রাখবো? এই হোটেল বা লজ এই ক্যাটাগরিতে দেব, নাকি রেসিডেন্সিয়াল ক্যাটাগরি দেব, নাকি রেসিডেন্সিয়াল কাম আদার ইউজের ক্যাটাগরিতে রাখবো? দেখুন, এই ধরনের সিচুয়েশন নিয়ে কিন্তু স্পেসিফিক কোনো নির্দেশিকা নেই। আমি বিভিন্ন রকম এনুমারেটরের সাথে কথাবার্তা বলেছি, তারা আমাকে বিভিন্ন রকম বিভিন্ন সাজেশন দিয়েছেন। আমি আপনাদের ওই ট্রেনিং ম্যানুয়ালটাও একটু খুব ভালোভাবে পড়ে দেখেছি, তো সেটা পড়ে আমার যেটুকু মনে হয়েছে সেই হিসাবে আপনাকে বলি। দেখুন, রেসিডেন্সিয়াল বলতে কি বোঝায়? যে একটা বাড়ি বা একটা সেন্সাস হাউস যেখানে শুধুমাত্র থাকার জন্য ব্যবহার হয়। এরপর এই 3 থেকে 9 নম্বর পর্যন্ত যে অপশনগুলো আছে, সেগুলো শুধুমাত্র কোনো ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান, অর্থাৎ যেখানে টাকা পয়সার লেনদেন হয় বা টাকা পয়সার আদান প্রদান হয়, টাকা পয়সার আয় ব্যয় হয়। এই ক্যাটাগরিতে যেগুলো আছে সেইগুলো সবই কিন্তু টাকা পয়সা রিলেটেড। এখানে কিন্তু থাকাটাকে মেইন প্রেফারেন্স দেওয়া হয় না, থাকাটাকে মেইন প্রেফারেন্স দেওয়া হয় রেসিডেন্সিয়ালে। তাহলে 1 নম্বর ক্যাটাগরিতে রেসিডেন্সিয়াল মানে সেখানে শুধুমাত্র থাকার জন্য ব্যবহার হবে। আর 3 থেকে 9 পর্যন্ত যে ক্যাটাগরিগুলো, সেগুলো শুধুমাত্র কোনো কমার্শিয়াল পারপাসে ব্যবহার হবে। এইবার 2 নম্বরে যে অপশনটা রয়েছে রেসিডেন্ট কাম আদার ইউজ, এই জায়গাটা কিন্তু এই থাকা আর ব্যবসায়িক কাজ অর্থাৎ পেশাগত কাজ, এই দুটোর মিশ্রণ। তবে এই দুটোর মিশ্রণেও কিন্তু এই থাকার প্রেফারেন্সটা সব থেকে বেশি। দেখুন, নামে কি আছে? রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ, অর্থাৎ থাকছে তার সাথে অন্য কাজ হচ্ছে, মানে যেখানে মেইনলি থাকার জন্যই ব্যবহার হচ্ছে, কিন্তু এর পাশাপাশি কিছুটা পেশাগত কাজও হচ্ছে। তো সেই সমস্ত জায়গাগুলোকে আমি এই রেসিডেন্সিয়াল কাম আদার ইউজের ভেতর রাখবো। কিন্তু এমন কিছু ক্যাটাগরি আছে যেখানে পেশাগত কাজ বেশি হচ্ছে, তার সাথে একটু পোর্শনে থাকার পোর্শন থাকছে, সেই জায়গাগুলোকে স্পেসিফিক করে কি করা যাবে? যেমন এই রেস্টুরেন্টের ক্ষেত্রে বলি, রেস্টুরেন্টের মেইন কাজ কিন্তু বাণিজ্যিক, রেস্টুরেন্টের মেইন কাজ বাণিজ্যিক, কিন্তু এখানে কর্মীরা থাকার জন্য এটাকে রাত্রে ব্যবহার করে, তো সেখানে থাকার জন্য কিন্তু প্রেফারেন্স কম, বাণিজ্যিক প্রেফারেন্সটা বেশি। তো এই টাইপের সিচুয়েশনের ক্ষেত্রে যেটা আমার মনে হয় সেটা হলো যে, এই আমি যদি এটা পুরো একটা বিল্ডিং হয়, তাহলে বিল্ডিং এর একটা বিল্ডিং নাম্বার হবে, ধরলাম এই বিল্ডিং নাম্বারটা হলো 25। এবার এই 25 নম্বর বিল্ডিং এর ভেতর আমি একটাই সেন্সাস হাউস ধরবো, সেন্সাস হাউস এই একটাই। এই সেন্সাস হাউসটাকে দুই ভাবে ব্যবহার করা হচ্ছে, এক হচ্ছে থাকা, তার সাথে বাণিজ্যিক। এবার থাকা যেটা হচ্ছে সেটা আমি অলরেডি ধরো ফিল করে নিলাম যে 25 নম্বর হচ্ছে বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার সাপোজ এলো 13, তাহলে সেন্সাস হাউস 13 নম্বর। তাহলে 13 নম্বর সেন্সাস হাউসে আমি এই যে 4 জন মেম্বার রয়েছে বা 4 জন কর্মী রয়েছে, এরা যে এখানে থাকে, এই থাকার জন্য তারা কিভাবে থাকে সেই সমস্ত ডিটেলস আমি নিয়ে নিলাম, একদম নর্মাল এই রেসিডেন্সিয়াল বলে। আমি অ্যাপে কিভাবে পুট করব? এই রেস্টুরেন্টের জন্য আমি বিল্ডিং নাম্বার দিলাম 25, সেন্সাস হাউস নাম্বার আমার নতুন করে ক্রিয়েট করলাম, ধরলাম 13 এলো। এবার এই 13 নম্বর সেন্সাস হাউসে আমি এই যে 4 জন কর্মী থাকে, এদের থাকার জন্য আমি এই রেসিডেন্সিয়াল ব্যাপারটা দিলাম। তাহলে এরা এই যে রেসিডেন্সিয়াল হিসাবে আমি এদের সমস্ত তথ্য নিয়ে এলাম।
এইবার তারপর আমাকে এই হোটেলটা বা এই রেস্টুরেন্টটা কোন কাজে ব্যবহার হয় তার জন্য নিতে হবে। যেহেতু এই একটাই সেন্সাস হাউস দুটো কাজে ব্যবহার হচ্ছে, এই জন্য এটাকে আমি ওই সেন্সাস হাউসটাকে রিপিট করে দেবো। তাহলে পরের স্টেপে গিয়ে আমি বিল্ডিং নাম্বার 25 দিলাম, মানে বিল্ডিং নাম্বার রিপিট হলো। ঠিক একইভাবে আমি সেন্সাস হাউসও রিপিট করে দিলাম। এখন যখনই আপনি সেন্সাস হাউস রিপিট করবেন তখন আপনাকে ডাইরেক্ট 7 নম্বর প্রশ্নে নিয়ে যাবে। 7 নম্বর প্রশ্নে নিয়ে গিয়ে বলবে যে অ্যাসার্টেন ইউজ অফ দ্য সেন্সাস হাউস, তখন আপনি ওইটাকে করে দেবেন হোটেল বা লজ। তাহলে এই সেন্সাস হাউস 13 নম্বর সেন্সাস হাউসটা দুটো কাজে ব্যবহার হচ্ছে, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল ইউজ আর আরেকটা হলো হোটেল বা লজের ইউজ। এটা হলো হোটেল বা লজের ইউজ, আর এই 4 জন কর্মীর জন্য রেসিডেন্সিয়াল ইউজ। এই জায়গাটা আমি আপনাকে আরো একবার বলে দিই, যখন এইরকম টাইপের সিচুয়েশন আসবে তখন আমি কি করতে পারি, এই যে সেন্সাস হাউসটা আছে এই কর্মীরা রয়েছেন প্লাস এখানে বাণিজ্যিক কাজকর্ম হচ্ছে, এই সমস্ত কাজ মিলিয়ে আমি একটাই সেন্সাস হাউস ধরবো। তাহলে একটাই সেন্সাস হাউসে আমার 2 রকমের কাজ হচ্ছে, এক হচ্ছে কর্মীরা থাকছে, তার সাথে সাথে এই বাইরে বাণিজ্যিক কাজকর্ম হচ্ছে। এবার তাহলে এদের থাকার জন্য আমি প্রথমে এদের ডেটা নিয়ে নিলাম রেসিডেন্সিয়াল হিসাবে। এবার তারপরের স্টেপে গিয়ে আমি এই সেন্সাস হাউসটাকে আবারও রিপিট করব। আবারও রিপিট করলে দেখবেন ওই 7 নম্বর প্রশ্নে এই সমস্ত অপশন চলে আসবে যে কি কাজে ব্যবহার হয়। এবার সেখানে যদি আপনি হোটেল চুজ করে দেন তাহলে আপনার হোটেল চুজ হয়ে যাবে, পরের অপশনগুলো আর আসবে না। একদম লাস্ট পেজে গিয়ে আপনাকে কনফার্ম পেজে নিয়ে যাবে। তো ওই কনফার্ম পেজে গিয়ে আপনি এই 13 নম্বর সেন্সাস হাউস রিপিট করে যেটা ফর্ম ফিল আপ করেছিলেন বা যে ডেটা দিয়েছিলেন সেটা স্টোর হয়ে যাবে। এবার আপনি বলতে পারেন যে এই কর্মীরা এরা থাকছে ঠিক আছে, আমি এইরকম ভাবে করে দিলাম, কিন্তু এই কর্মীরা আলাদা করে রান্না বান্না করে না, এই রেস্টুরেন্টে যা রান্না হয় সেই রান্না থেকে এরা খাওয়া দাওয়া করে ওদের রাত্রি বা দিন চালিয়ে নেয়। তাহলে এবার আমি কি করব? দেখুন এইখানে আপনাকে একটা কনসেপ্ট একটু বুঝতে হবে। আমার মনে হয় আপনার একটা মূল উদ্দেশ্য থাকবে যে আমি যে কাজটা করব সেটা কোনো নিয়মকে ভায়োলেটও করবে না, আবার আমার কাজটাও ঠিকঠাক ভাবে হয়ে যাবে। এবার যদি আমি বলি যে রেস্টুরেন্টের রান্না থেকে ওরা খাওয়া দাওয়া করে, তাহলে রেস্টুরেন্টের রান্নাটা কার জন্য হচ্ছে? রেস্টুরেন্টের রান্নাটা মেইনলি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবেই কিন্তু রান্না হচ্ছে, তাহলে সেটা কিন্তু এই হোটেল বা লজের ভেতরে আসবে। রেস্টুরেন্টের রান্না যেহেতু বাণিজ্যিক কাজের জন্য ব্যবহার হচ্ছে, এই জন্য ওই রেস্টুরেন্টের সমস্ত কাজ এই হোটেল বা লজ ক্যাটাগরির আন্ডারে আসবে। এবার এই কাজের থেকে যেহেতু খাবার নিয়ে এরা জীবনযাপন করে, তার মানে এদের থাকার জন্য আলাদা করে কোনো রান্না হয় না। এবার এদের জন্য যখন আপনি ফর্ম ফিল আপ করতে যাবেন এই রেসিডেন্সিয়াল হিসাবে, তখন ওখানে দেখবেন একটা অপশন আছে যে যে রান্না কোথায় হয়, মানে রান্নাঘর আছে কি নেই। তো সেখানে আপনি অপশন দিয়েই দিতে পারেন যে এদের খাওয়া দাওয়ার জন্য আলাদা করে কোনো রান্নাঘর নেই, এরা রান্না বান্না করে না, বাইরের থেকে এনে খায়। এবার এই বাইরের থেকে কোথা থেকে এনে খায়? এই রেস্টুরেন্টে যে রান্না হয় সেখান থেকে এনে খায়। এদের রান্না বান্না করার জন্য নিজস্ব কোনো ঘর নেই বা এরা রান্না বান্না করে না। তো এই হিসাবে দিয়ে দিলে আমার মনে হয় রুলসটাকেও ভায়োলেট করা হবে না, তার সাথে সাথে আমার নিয়ম মাফিক কাজও হবে। আমি এটার একটা এক্সপ্লেনেশন দেখাতে পারবো। এবার আমি এটাকে আমার মতন করে বললাম, আপনি আপনার মতন করে সিদ্ধান্ত নেবেন যে এটাকে কিভাবে দেখাবেন। এটা নিয়ে অনেকেরই কনফিউশন তৈরি হচ্ছে, তো কনফিউশন যাতে তৈরি না হয় সেই জন্য আমি একটা সাজেশন দিলাম বলতে পারেন। এবার এটা মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। তো এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে আপনি কি করতে পারেন আমি আপনাকে ফাইনালি বলে দিই কি করতে পারেন। আপনি যদি দেখেন যে রেস্টুরেন্টের ভেতরে এরা যে 4 জন আছে বা 5 জন আছে এরা আলাদা রান্না বান্না করে খায়, সেক্ষেত্রে আপনি এই রেস্টুরেন্টটাকে একটা আলাদা সেন্সাস হাউস আর এরা যে থাকার জায়গা সেটাকে একটা আলাদা সেন্সাস হাউস বলে দেখাতে পারেন। একই বিল্ডিং এর ভেতর দুটো সেন্সাস হাউস আপনি করতে পারেন যদি এরা আলাদা খাওয়া দাওয়া করে। এবার এরা যদি ওই রেস্টুরেন্টের খাবার থেকেই খাবার দাবার নিয়ে তাদের জীবন জীবিকা চালায়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, বিল্ডিং নাম্বার রিপিট করে সেন্সাস হাউস নাম্বারও রিপিট করে 2 বার এটাকে এন্ট্রি করবেন। প্রথমবার এদের 4 জন বা 5 জনের রেসিডেন্সিয়াল হিসাবে এন্ট্রি করে দেবেন, তারপর রিপিট করে এই রেস্টুরেন্টের জন্য হোটেল বা লজ বলে এন্ট্রি করে দিতে পারেন। এইখানে ঠিক যেরকম সিচুয়েশন তৈরি হচ্ছে হোস্টেলের ক্ষেত্রেও ঠিক একই রকমের সিচুয়েশন। হোস্টেলের ক্ষেত্রে কি হয়, ধরলাম এটা একটা হোস্টেল আছে, আচ্ছা এটা একটা কলেজ এরিয়ার ভেতরেই, ধরলাম এটা একটা কলেজের এরিয়া, এই কলেজ এরিয়ার ভেতরে এখানে রয়েছে কলেজ আর এইখানে হলো হোস্টেল। আচ্ছা উল্টো হয়ে গেল, এইটা হোস্টেল হবে আর এইটা হবে কলেজ। তো এর ক্ষেত্রে আপনি সেন্সাস কিভাবে করবেন, আপনি এই কলেজ আর হোস্টেলটাকে পুরোটাকে মিলিয়ে একটা বিল্ডিং ধরবেন। তাহলে কলেজ আর হোস্টেল মিলিয়ে আমি একটা বিল্ডিং ধরলাম। এবার যখন আমি এর সেন্সাস করব তখন প্রথমে আমি কলেজটার সেন্সাস করব। তো এর বিল্ডিং নাম্বার ধরলাম 22,
তাহলে এই কলেজটার জন্য বিল্ডিং নাম্বার 22। এবার সেন্সাস হাউস আমাকে নিউ করতে হবে, তাহলে নিউ করার পর এই কলেজের জন্য সেন্সাস হাউস নাম্বার এলো সম্ভবত 37। আমি ধরলাম সেন্সাস হাউস নাম্বার এলো 37, তাহলে কলেজের জন্য সেন্সাস হাউস নাম্বার 37। তারপর ওই প্রশ্নটা আসবে যে অ্যাসার্টেন ইউজ অফ দ্য সেন্সাস হাউস, তার মানে এই সেন্সাস হাউসটা কি কাজে ব্যবহার হয়। তো সেক্ষেত্রে স্কুল বা কলেজ এটা সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করলে আপনার ফাইনাল একদম শেষ কোশ্চেনে চলে যাবে, ওখানে গিয়ে আপনি কনফার্ম করে দিলে হয়ে যাবে। এইবার আপনি হোস্টেলের ক্ষেত্রে দিলেন, এবার হোস্টেলে বাচ্চা কাচ্চা থাকে, তাহলে হোস্টেলটা একটা আলাদা সেন্সাস হাউস হবে। এটা খুব সাধারণ ব্যাপার, তাহলে হোস্টেলটা একটা আলাদা সেন্সাস হাউস হবে। এবার আমি ধরলাম যে হোস্টেলের ভেতরে এখানে হোস্টেল যে সুপার, তাহলে ওই হোস্টেল সুপার এর ভেতরেই থাকে। এবার এই হোস্টেলের ক্ষেত্রে দুটো কন্ডিশন আসবে। এক হচ্ছে হোস্টেলের জন্য যে রান্না হয় সেই রান্না হোস্টেলে সবাই মিলে খায়, তার সাথে সাথে সুপারও ওই রান্না খায়। আর আরেকটা কন্ডিশন কি হতে পারে, আর সুপার আলাদা খাবার খায়, আলাদা রান্না বান্না করে খায়। তো যখন এই স্টুডেন্ট আর সুপার আলাদা আলাদা রান্না বান্না করে খায়, সেক্ষেত্রে এই হোস্টেলে বাচ্চা কাচ্চাদের জন্য একটা আলাদা সেন্সাস হাউস ধরবো, আর সুপারের জন্য আলাদা সেন্সাস হাউস ধরবো। তো এইভাবে যদি আমি সেন্সাস করি, সেক্ষেত্রে এই কলেজের সেন্সাস হয়ে গেল। এরপর যখন আমি এন্ট্রি করব, বিল্ডিং নাম্বার রিপিট করব, তাহলে 22 আসবে, তাহলে বিল্ডিং নাম্বার 22 এলো। এবার সেন্সাস হাউস যদি আমি নতুন দিই, সেক্ষেত্রে সেন্সাস হাউস আসবে 38 নম্বর। এবার এই সুপারের এই থাকার জায়গাটাকে আমি নর্মাল রেসিডেন্ট বলে চালিয়ে দেবো। এবার সেই নর্মাল রেসিডেন্ট বলে আমার পুরো ফর্মটা ফিল আপ করে দেবো, তাহলে সুপারের জন্য কিন্তু ফিল আপ হয়ে গেল। এরপর যদি আমি এই হোস্টেলের বাচ্চা কাচ্চার ক্ষেত্রে ধরি, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে হোস্টেলের বাচ্চা কাচ্চার ক্ষেত্রেও তাই, যেহেতু এই পুরোটা একটা বিল্ডিং এর ভেতর, তাহলে 22 নম্বর রিপিট হবে, তাহলে বিল্ডিং নাম্বার রিপিট হলো। এরপর গিয়ে আবার এটা একটা নতুন সেন্সাস হাউস বললাম, তাহলে নতুন সেন্সাস হাউস হিসাবে এটা হয়ে যাবে 39 নম্বর সেন্সাস হাউস। এইবার এইটা কি কাজে ব্যবহার হচ্ছে, এটা শুধুমাত্র রেসিডেন্সিয়াল কাজে কিন্তু না। এই হোস্টেলে যখন বাচ্চা কাচ্চা থাকছে, এটা কিন্তু একটা থাকার পাশাপাশি বাণিজ্যিক জায়গা। তবে হোস্টেলে মেইন যে কাজটা সেটা হচ্ছে থাকা। হোস্টেলের মেইন কাজটা থাকা, তার সাথে সাথে কিছু টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। এবার যেহেতু এটা মেইনলি থাকার জায়গা, এই জন্য হোস্টেলটাকে আমরা রেসিডেন্সিয়াল কাম আদার ইউজে দেখাতে পারি। এবার এই রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ বলে দেখালে তারপরে আর মাত্র তিনটে অপশন আসবে। সেই তিনটে অপশন কি কি, সেই তিনটে অপশন হলো যে ওর হাউস হোল্ড নাম্বার কত, যেটা অটোমেটিক্যালি 999 চলে আসবে, আর এই হোস্টেলে টোটাল কতজন লোক থাকে, অর্থাৎ রেসিডেন্ট হিসাবে টোটাল কতজন লোক থাকে। এবার এই রেকর্ডটা সুপার বা যারা অন্যান্য কর্মীরা রয়েছে তাদের কাছে থাকবে, তো সেখান থেকে ওই ডেটাটা নিয়ে নিতে হবে। ধরলাম ওই ডেটা এই হোস্টেলে টোটাল 200 জন বাচ্চা রয়েছে, তাহলে ওই জায়গাতে ওই সম্ভবত 10 নম্বর প্রশ্নের উত্তরে গিয়ে ওই 200 হবে, অর্থাৎ টোটাল যতজন এই হোস্টেলে রয়েছে বা ওই সেন্সাস হাউসে টোটাল কতজন মেম্বার রয়েছে সেই হিসাবে 200 হবে। এবার তারপরে একটা অপশন দেয় যে নেম অফ দ্য হেড। এবার এই হেডের জায়গাতে একটা ইস্যু রয়েছে। ইস্যুটা হলো যে ওইখানে হেডের নাম চেয়েছে। এইখানে কেউ কেউ বলছে যে যে হেড হবে তার নামটা দিয়ে দিতে হবে, আবার কেউ বলছে যে হেড হবে তার পোস্টটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি বলবো যে যে হেড রয়েছে তার নাম ব্র্যাকেটে তার পোস্টটা দিয়ে দেবেন, তাহলে নামও থাকলো পোস্টও থাকলো, যার যেটা প্রয়োজন সে সেটা দেখে নেবে। তো এইটা গেল যে যদি হোস্টেল আর সুপারের রান্না আলাদা আলাদা হয় সেক্ষেত্রে। এবার যদি দেখা যায় যে হোস্টেল আর সুপারের রান্না একসাথেই হচ্ছে, অর্থাৎ স্টুডেন্টরা যা খাচ্ছে সুপারও তাই খেয়েই থাকছে, তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আলাদা আলাদা সেন্সাস হাউস নাম্বার দেবেন না, এই পুরোটার জন্য একটাই সেন্সাস হাউস দেবেন। এবার যখন আপনি রেকর্ড করতে যাবেন, তখন কলেজ তো করলেন, তারপর সুপারের জন্য রেকর্ড করবেন, তাহলে সুপারের জন্য আবার নতুন একটা সেন্সাস হাউস দেবেন। সেটা কত আসবে, তাহলে বিল্ডিং নাম্বার 22, আর নতুন সেন্সাস হাউস দিলে আসবে 38। এবার সেই হিসাবে সুপারের জন্য রেসিডেন্সিয়াল হিসাবে আপনি পুরোটা ফিল আপ করে দিলেন। এইবার তারপর যখন শুধুমাত্র হোস্টেলের জন্য করতে যাবেন, তখন করবেন কি, তখন এই বিল্ডিং নাম্বার 22 দেবেন, মানে রিপিট করবেন। তারপর এই যে সেন্সাস হাউস নাম্বার এটাকেও রিপিট করে দেবেন, এটাকে রিপিট করলে তাহলে 38ই আসবে। এবার তারপর ওই যে অপশনগুলো আসবে 7 নম্বর প্রশ্নের, যে কোন ইউজের জন্য ব্যবহার হয়, সেক্ষেত্রে আপনি দিয়ে দেবেন রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ। তাহলে রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ দিয়ে আপনার এই হোস্টেলের ডেটাটাও চলে যাবে। ফলে এই একই সেন্সাস হাউসের ভেতরে আপনার দুটো কাজে যে ব্যবহার হচ্ছে সেটা নোট হয়ে যাবে। এবার এই সুপারের ক্ষেত্রে আপনি যখন করবেন, ওই তখন ওই রান্না বান্নার ওখানে সুপারকে দিতে হবে যে
সুপার আলাদা করে তিনি রান্না বান্না করেন না, তার আলাদা রান্নার কোনো জায়গা নেই, তিনি বাইরে থেকে খান। এই সুপারের জায়গায় কিন্তু সেই অপশনটা দিতে হবে যখন এই দুটোকে একসাথে দিতে হবে। যেহেতু সুপার এই হোস্টেলের রান্নার থেকেই খায়, সুপারের জন্য যেহেতু আলাদা রান্নার কোনো ব্যবস্থা নেই, এই জন্য সুপারকে ওই রান্নার ঘরের ভেতরেই দিতে হবে। মানে এটা বলতে হবে যে সুপার নিজে রান্না করেন না, বাইরে থেকে এনে খান। তো এই হোস্টেলের ব্যাপারটা আশা করি বুঝতে পারলেন। এবার আমি আরো একটা সিচুয়েশন বলি। ধরুন একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটা টোটাল 3 তলা বিল্ডিং। এই 3 তলা বিল্ডিং এর ওপরের দোতলায় দুটো ফ্যামিলি থাকে আর নিচে 3টে দোকান আছে। এবার এই 3টে দোকানের ভেতর এই যে দোকান, এইটা তো দোকান হলো, আর এই বিল্ডিং এর ঠিক পিছনে, মানে এই বিল্ডিং এর নিচেই এই দোকানের ঠিক পিছনে এ করে গোডাউন রয়েছে, আর এই দুটো দোকানের পেছনে গ্যারেজ রয়েছে। তাহলে এখানে সেন্সাস হাউস কটা হবে আর কি কি হবে? দেখুন, এই দুটো ফ্যামিলির জন্য আলাদা আলাদা সেন্সাস হাউস হবে, এটা তো কনফার্ম। এই পুরো একটা বিল্ডিং, পুরো বিল্ডিং এর ভেতরে এই একটা সেন্সাস হাউস হলো, এটা একটা সেন্সাস হাউস হলো, এই দোকানটা একটা আলাদা সেন্সাস হাউস, এই দোকান একটা আলাদা সেন্সাস হাউস, এই দোকানটা একটা আলাদা সেন্সাস হাউস। আচ্ছা, এর পেছনে যে গ্যারেজ হবে সেটা একটা আলাদা সেন্সাস হাউস হবে, আর এর পেছনে যে গোডাউন রয়েছে সেটাও একটা আলাদা সেন্সাস হাউস হবে। তাহলে টোটাল এখানে সেন্সাস হাউস হবে 1 2 3 4 5 6 7, 7টা টোটাল সেন্সাস হাউস হবে। এই দুটো ফ্যামিলির ক্ষেত্রে রেসিডেন্সিয়াল বলে ফিল আপ করতে হবে। এই যে দোকান, এই 3টে দোকান, এই 3টে দোকানের ক্ষেত্রেই সেটাকে শপ বলে ফিল আপ করতে হবে। এই যে পিছনে গোডাউন, এই গোডাউনের জন্য আদার নন রেসিডেন্সিয়াল ইউজ বলে ফিল আপ করতে হবে। আর এই যে গ্যারেজ রয়েছে, এই গ্যারেজের জন্য কিন্তু ওই আদার নন রেসিডেন্সিয়াল ইউজ বলেই ফিল আপ করতে হবে। দেখুন, এই যে দোকান, এর পেছনে যে গোডাউন, এই দুটো যদি একই মালিকের হয় তবুও সেটাকে আলাদা আলাদা সেন্সাস হাউস দিয়েই ফিল আপ করতে হবে। এবার এখানে ছোট্ট একটা কথা আপনি বলতে পারেন যে এই দুটো যেহেতু একই মালিকের, মানে দোকান আর গোডাউন যেহেতু একই মালিকের, সেক্ষেত্রে আপনি একটা কমন সেন্সাস হাউস দিয়েও করতে পারেন, যে এটার জন্য যে সেন্সাস হাউস দিলেন পরে গোডাউনের জন্য সেন্সাস হাউস রিপিট করলে, তো এটা করলেও হবে। আপনি এই দোকান আর এই গোডাউনের ক্ষেত্রে আলাদা আলাদা সেন্সাস হাউস দিতে পারেন, অথবা সেম সেন্সাস হাউস দিয়ে রিপিট করতে পারেন। এবার সেটা ডিপেন্ড করবে যে এই দোকানের গঠন আর গোডাউনের গঠন একই কিনা। কারণ দোকানের মেঝে, দেওয়াল আর ছাদ একরকম ভাবে তৈরি হয়, গোডাউনের ক্ষেত্রে মেঝে, দেওয়াল আর ছাদ অন্যরকম ভাবে তৈরি হয়। যখন আপনি সেন্সাস হাউস সেম দেবেন, মানে সেন্সাস হাউস রিপিট করবেন, তার মানে হলো যে দুটো কন্ডিশনেই মেঝে, দেওয়াল আর ছাদ সেম। এবার যদি এই দোকান আর গোডাউনের ক্ষেত্রে মেঝে, দেওয়াল আর ছাদ এই 3টে জিনিস একই হয়, সেক্ষেত্রে আপনি সেন্সাস হাউস রিপিট করতে পারেন। কিন্তু যদি দেখেন যে মেঝে, দেওয়াল আর সেন্সাস হাউস আলাদা আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি, সেক্ষেত্রে আপনি দুটো আলাদা সেন্সাস হাউস দেবেন। এরপর আরো একটা কন্ডিশন বলি। এই যে বিভিন্ন মার্কেট বা বাজারগুলো দেখেছেন, এই বাজারগুলোতে একটা বিল্ডিং এর নিচেই প্রচুর পরিমাণে দোকান থাকে, তো ওইগুলোর ক্ষেত্রে কি করবেন? ধরুন এখানে পরপর 3টে বিল্ডিং রয়েছে, হাট বা বাজার যে কোনো জায়গাতে পরপর এখানে দুটো বিল্ডিং রয়েছে, ওপরে হয়তো ফ্যামিলি থাকে, ওপরে হয়তো 3টে ফ্যামিলি থাকলো, নিচে এরকম ছোট ছোট করে প্রচুর দোকান রয়েছে। তো এই বিল্ডিং এর জন্য একটা কমন বিল্ডিং নাম্বার হবে, আর এই যতগুলো ফ্যামিলি উপরে থাকে, যেমন 1 2 3টে ফ্যামিলি উপরে থাকে, তাহলে 3টে ফ্যামিলির জন্য 3টে আলাদা সেন্সাস হাউস, আর নিচে যতগুলো দোকান আলাদা আলাদা রয়েছে সবগুলোর জন্য আলাদা আলাদা সেন্সাস হাউস। তাহলে 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8টা আলাদা সেন্সাস হাউস, প্রত্যেকটা আলাদা দোকানের জন্য আলাদা আলাদা সেন্সাস হাউস। এবার ধরলাম এর ভেতর এই দুটো দোকান একই মালিকের বা একই দোকান, দুটো দোকান নিয়ে একটা দোকান, তো সেক্ষেত্রে এই দুটো মিলিয়ে একটাই সেন্সাস হাউস হবে। যতগুলো আলাদা দোকান থাকবে ততগুলো আলাদা সেন্সাস হাউস। তো এইভাবে এখানে টোটাল সেন্সাস হাউস কটা হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সেন্সাস হাউস টোটাল হবে। এবার আপনি হয়তো এই ফ্যামিলিতে গিয়ে দেখলেন যে এখানে সেন্সাস হাউস একটাই, কিন্তু এখানের ভেতরে লোকেদের সাথে কথাবার্তা বলে শুনতে পারলেন যে এখানে টোটাল যতজন আছে তারা দুটো আলাদা আলাদা ফ্যামিলি হিসাবে থাকে। ধরুন এখানে টোটাল 8 জন আছে, এই 8 জন একই সেন্সাস হাউস, মানে একই ঘরে তো থাকে, কিন্তু দুটো আলাদা আলাদা ফ্যামিলি হিসাবে থাকে। একটাতে 5 জন ফ্যামিলি হিসাবে থাকে, একটাতে 3 জন ফ্যামিলি হিসাবে থাকে। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এই যে সেন্সাস হাউস 5 জনের জন্য একবার ডেটা নেবেন, পরের বার এই 3 জনের জন্য এই সেন্সাস হাউসটাকেই রিপিট করবেন, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে একটা মার্কেট বা বাজার বা হাটের ক্ষেত্রে হবে। এবার আরো একটা সিচুয়েশন বলি। এই যে দেখবেন যে রাস্তার পাশে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ হয়, আর ওই কনস্ট্রাকশনের কাজের ভেতরেই ওখানে যারা কর্মচারীরা থাকে, মানে যারা লেবার বা অন্যান্য কর্মচারীরা থাকে, তারা ওই কনস্ট্রাকশনের জায়গাতেই
ছোট একটা থাকার জায়গা বানিয়ে থাকে, তো ওইগুলোকে কি সেন্সাস হাউসের ভেতর ধরা হবে? ওগুলোকেও সেন্সাস হাউসের ভেতর ধরা হবে। ধরুন একটা কনস্ট্রাকশন কাজের ভেতর 10 জন কর্মীরা 3টে তাঁবু খাটিয়ে আলাদা আলাদা রয়েছে, তো সেক্ষেত্রে ওই 3টে তাঁবুর জন্য 3টে আলাদা আলাদা বিল্ডিং নাম্বার দেবেন। ওই 3টে আলাদা বিল্ডিং নাম্বার, আলাদা সেন্সাস হাউস নাম্বার দিয়ে ওদের জন্য ওটাও কিন্তু ফিল আপ করতে হবে। আর ওই 3টে বিল্ডিং বা ওই 3টে তাঁবু বা টেম্পোরারি যদি কোনো কনস্ট্রাকশনের বাড়ি বলে তৈরি করে, তাহলে সেগুলোর জন্য কিন্তু ওই শুধু নর্মাল রেসিডেন্সিয়াল বলেই ওটাকে ফিল আপ করতে হবে। তো এই 7 নম্বর প্রশ্নের কিছুটা সমাধান দেওয়ার আমি চেষ্টা করলাম। আমি জানি এর পরেও আপনাদের প্রচুর পরিমাণে কনফিউশন হয়তো থাকবে, তো আপনাদের কোন কোন পরিস্থিতিতে কোন কনফিউশন তৈরি হচ্ছে কমেন্টে আমাদের জানাবেন, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আরো একবার বলি, আমি এই যেটুকু বললাম এটুকু আপনাদের ওই ট্রেনিং ম্যানুয়ালটা দেখে আমি যেরকম বুঝেছি সেই হিসাবে আপনাকে সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। আমি আপনাকে অর্ডার দেব না যে আমি যেভাবে বললাম আপনি সেভাবেই করবেন। আপনি যেটা ভালো মনে করবেন, আপনি ট্রেনিং এ যেমনটা শুনেছেন সেই হিসাবে আপনার সিদ্ধান্ত নিয়ে আপনি করবেন। আমি কিন্তু আপনাকে ফোর্স করার কেউ না, বা আমি আপনাকে অর্ডার দেওয়ারও কিন্তু কেউ না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আরো একটা ছোট্ট টপিক বাকি আছে, যে ওই আপনারা কোন কোন কন্ডিশনে লকড দেখাবেন, কোন কন্ডিশনে ভ্যাকেন্ট দেখাবেন, কোন কন্ডিশনে ইনস্টিটিউশনাল দেখাবেন। তো এই ভ্যাকেন্ট, লকড আর ইনস্টিটিউশনাল এই 3টে বিষয় নিয়ে আমি এর পরের ভিডিওতে গিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে গিয়ে। থ্যাংক ইউ।